ওকে আমার এটা দাও, এটা তারপর আপনি বলবেন। আচ্ছা, অ্যাসাইনমেন্টের ক্রম, অ্যাসাইনমেন্ট, অধ্যায় ও বিষয়, বস্তুর শিরোনাম। আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়, নবম শ্রেণীর একটি ক্লাস করতে যাচ্ছি। তোমরা সবাই অত্যন্ত গুরুত্বের সাথে কথাটা খেয়াল করবে। বিষয়ে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। তো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, তো প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে আমরা এই দেশের অধিবাসী, আমাদের দেশের নাম বাংলাদেশ। বিশাল একটা দীর্ঘ 9 মাসের যুদ্ধে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে আমরা এই দেশ স্বাধীন করেছি 1971 সালে, এবং যুদ্ধটা শুরু হয় 1971 সালে, এবং এটা দীর্ঘ 9 মাস পর আমরা এই যুদ্ধটাকে যুদ্ধ করে তারপরে 16 ডিসেম্বর আমাদের দেশ মুক্ত হয়। তো ইতিহাস জানা এটা প্রত্যেকের জন্য আবশ্যক, এই কারণেই যে ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে পারি। আর ইতিহাস থেকে শিক্ষা নেওয়া মানে হলো যে বর্তমান দেশ এবং ব্যক্তি, দেশপ্রেমিকতা ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারবো। আর ওই শিক্ষাটাই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দেবে। কারণ অতীতের যে সমস্ত শিক্ষাগুলো আছে ওই শিক্ষাগুলো থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে আমরা কি করতে পারি, বর্তমানে শিক্ষাটার মাধ্যমে দেশ এবং নিজের জীবন, সমাজ, রাষ্ট্র, সংস্কৃতি ইত্যাদিকে আমরা অগ্রসর করতে পারি, যাতে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা বর্তমানকে সাজাতে পারি। ইতিহাস সম্পর্কে গভীর অনুসন্ধান করতে হলে ইতিহাস উপাদান, প্রকারভেদ ইত্যাদি অবহিত হতে হবে। তো ইত্যাদি সম্পর্কে আমাদের অবহিত হতে ইতিহাস। তাহলে এবার প্রশ্নটা হলো, তাহলে আমরা এই ইতিহাস সম্পর্কে কী জানবো, কী শিখবো? এই জন্য আমাদের প্রয়োজন যে আমাদের জানতে হবে ইতিহাস কী, এবং জানতে হবে কত ধরনের ইতিহাস লেখা যায়, এরপরে ইতিহাসের প্রয়োজনীয়তা বা কী। তাহলে এবার তোমরা খেয়াল করো যে ইতিহাস সম্পর্কে আমরা কী জানবো, কী শিখবো। যে আমাদের ইতিহাস কী, আমাদের জানতে হবে কি ইতিহাসটা কী, ইতিহাস কত ধরনের ইতিহাস লেখা যেতে পারে, এটা আমরা জানবো আজকে ইতিহাসের বিষয়বস্তু নিয়ে। ইতিহাসের পাঠের প্রয়োজনীয়তা বা কী, তো নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি, তোমরা খেয়াল করতে পারতেছো যে এই সমস্ত টপিকসগুলো বা বিষয়বস্তুগুলো আমাদের জানা জরুরি। এবার আমরা জানবো যে ইতিহাস কী। ইতিহাস শব্দটির উৎপত্তি ইতিহাস শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। তাহলে কী বললাম, নিশ্চয় তোমরা খেয়াল করতেছো যে ইতিহাস শব্দটির উৎপত্তি ইতিহাস শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে, তাহলে ঐতিহ্যটা কী? ঐতিহ্য হচ্ছে যে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। তাহলে আমি কথাটা আবার বলি, তোমরা গভীরভাবে খেয়াল করো। ইতিহাস শব্দটি উৎপত্তি ইতিহাস শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। আর ঐতিহ্যটা কী? এবার খেয়াল করো যে ঐতিহ্যটা হচ্ছে অভ্যাস। এটা মানুষ অভ্যাস হতে পারে, ইতিহাসের বিভিন্ন বাদশা রাজাদের অভ্যাস হতে পারে, তারপর শিক্ষা, তারপর ভাষা, এরপর শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে ইতিহাসের ভিতরে। ওর থেকে আমরা কি করতে পারি, ওই যে একটু আগে তোমাদের বলছি যে ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে পারি। ওই সমস্ত অভ্যাস, শিল্প, সাহিত্য, ভাষা থেকে আমরা কি করতে পারি, শিক্ষা নিতে পারি। ওই শিক্ষা থেকেই বর্তমানকে আমরা আগে নেব। ইতিহাস সম্পর্কে বিভিন্ন ইতিহাসবিদগণ, ঐতিহাসিকগণ মন্তব্য করেছেন। যেমন ইএইচ কার্ক এর ভাষায় বলা যায়, ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। ইএইচ কার্কের ভাষা কি বলছে, যে ইতিহাস হলো, সংক্ষেপে আমি তোমাদের বোঝানোর যে কথাটা বলতেছে, যে ইতিহাস হচ্ছে অতীত এবং বর্তমানের মধ্যে এক অন্তহীন সংলাপ, যার কোনো শেষ নেই। অর্থাৎ অতীতে যে ঘটনাগুলো ঘটে গেছে, অতীতে যে সমস্ত বিষয়বস্তুগুলো ছিল, আর বর্তমানের মধ্যে একটা অন্তহীন একটা সংলাপ।
বর্তমান সকল বিষয়ে অতীতের ক্রমবিকাশ ঐতিহ্যের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। অর্থাৎ যে বিষয়টা এখানে উপস্থাপন করাতে হচ্ছে মনে করছি, বর্তমান সকল বিষয়ে অতীতের ক্রমবিকাশ, বর্তমান যে বিষয়টা আমরা নিয়ে আগাচ্ছি, বর্তমান রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি, দেশ, প্রশাসন ইত্যাদি যে পরিচালিত হচ্ছে, এর ক্রমবিকাশ অতীত ঐতিহ্যের ভিত্তি করেই গড়ে উঠেছে। আর ওই অতীতের ক্রমবিবর্তন ইতিহাসে বস্তুনিষ্ঠ বিবরণ হল ইতিহাসে। অতীতের ক্রমবিবর্তনের বস্তুনিষ্ঠ বিবরণ হতেছে ইতিহাসে। ইতিহাস সম্পর্কে আরেকটু বিশ্লেষণ করা প্রয়োজন তোমাদের। তোমরা এই বিষয়টা আরেকটু গুরুত্ব দিয়ে খেয়াল করো, যেটা হলো ইতিহাস শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কি আসে। এরূপ ইতিহাস শব্দ সন্ধি বিচ্ছেদ করলে এরূপ দাঁড়ায় ইতিহাস যোগ আস, ইতিহাস যোগ আস, যার অর্থ এমনই ছিল বা এরূপ ঘটেছিল। তাহলে কি বললাম, সন্ধি বিচ্ছেদ কি আছে, ইতিহাস যোগ আস, যার অর্থ এমনই ছিল বা ঘটেছিল, এমনই ছিল বা ঘটেছিল। ঐতিহাসিক ডক্টর জনসন ইতিহাস সম্পর্কে যে কথাটি বলছে, আমরা যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি নিশ্চয় তোমরা মনে রাখবে যে ইতিহাসটা কি। যে ডক্টর জনসন যে বিষয়টা আলোচনা করছে যে ঘটে যাওয়া ঘটনাই ইতিহাস, অর্থাৎ যে সমস্ত বিষয় ঘটেছিল এই ঘটনাগুলি হলো ইতিহাস। তার মতে যা কিছু ঘটে তাই হলো ইতিহাস। ডক্টর জনসনের মতে যা কিছু ঘটে তাই হলো ইতিহাস, যা ঘটেছিল তা ইতিহাস নয়, যা ঘটে নাই তা ইতিহাস নয়। সুতরাং দেখা যাচ্ছে সমাজ ও রাষ্ট্রের নিয়ন্ত্রণ বয়ে যাওয়ার ঘটনাপ্রব ইতিহাস। তাহলে কী বোঝা যাচ্ছে, সমাজ এবং রাষ্ট্রের ভিতরে নিয়ন্ত্রণ যে সমস্ত ঘটনাগুলো ঘটছে এটি হলো কি ইতিহাস। ইতিহাস গ্রিক শব্দ, আরেকটি বিষয় তোমাদের একটু খেয়াল করো যে গ্রিক শব্দ হিস্টেরিয়া থেকে ইংরেজি হিস্ট্রি শব্দটির উৎপত্তি। তাহলে কী বুঝলাম বা কী বলতেছি, গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্ট্রি শব্দটির উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। হিস্ট্রিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক ইতিহাসের জনক হেরোডোটাস। এই হিস্ট্রি শব্দটি প্রথম ব্যবহার করে গ্রিকের একজন ঐতিহাসিক, যাকে ইতিহাসের জনক বলা হয়, হেরোডোটাস। তিনি প্রথম তার গবেষণা কর্মে এই ইতিহাস শব্দটি ব্যবহার করেন। তাহলে বোঝা গেল যে ইতিহাসের জনক অর্থাৎ প্রাচীন ইতিহাসের জনক হেরোডোটাস, উনি ওনার গবেষণা কর্মের ভিতরে প্রথম এই ইতিহাস শব্দটি ব্যবহার করেন। আচ্ছা, টয়নেবের মতে আরেকজন বিখ্যাত ইতিহাসবিদ, উনি বলছে টয়নেবের জীবন অর্থাৎ সমাজের জীবন ইতিহাস। উনি বলছে কি যে সমাজের জীবনটাই হলো ইতিহাস। সমাজের ভাষা, সংস্কৃতি, সমাজের কার্যক্রম, সমাজের উন্নতি অবনতি, সমাজের অনুসন্ধান, গবেষণা, শিল্প ইত্যাদি, এই যে বিষয়গুলো, এই যে অনুসন্ধান করে, এটি হলো ইতিহাস। প্রকৃতভাবে মানব সমাজের অন্তহীন ঘটনা প্রবাহী হলো, আবার উনি বলতেছে যে মানব সমাজে ঘটনা প্রবাহী হলো ইতিহাস। আবার রেফসন বলছে ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা। তাহলে রেফসনের বক্তব্যটা কি? বক্তব্যটা হলো যে ইতিহাস হলো বৈজ্ঞানিক ধারাবাহিক বর্ণনা। তো ঘটনার বৈজ্ঞানিক ধারাবাহিক বর্ণনা, তাহলে আমরা বিশিষ্ট কয়েকজন ব্যক্তির ইতিহাস সম্পর্কিত যে সমস্ত মন্তব্যগুলো আসছে বা যে কথাগুলো আসছে সেগুলো জানলাম। এবার তোমাদের সামনে যে বিষয়টা একজন বিখ্যাত, যাকে আধুনিক ইতিহাসের রূপকার বলা হয় বা জনক বলা হয়, তার কথাটা আমরা বের করি। ইতিহাস কি সম্পর্কে আমরা শেষ করব। ওনার নাম হইল লিওপোল্ড ফন র্যাং। লিওপোল্ড ফন র্যাং। আচ্ছা, ফন র্যাং মনে করুন প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান, তার সত্য বিবরণ ইতিহাস। লিওপোল্ড ফন র্যাং বলতেছে প্রকৃতপক্ষে যা ঘটছিল এবং যা ঘটেছে তার অনুসন্ধান এবং বিবরণী হলো ইতিহাস।
ইতিহাস। সুতরাং ইতিহাস হচ্ছে মানব সভ্যতা বিবর্তনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক ও সত্যনিষ্ঠ বিবরণ। তাহলে এবার আমার উপসংহারে আসি, ইতিহাসটা কি। ইতিহাস সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা খেয়াল করবা যে এই সমস্ত কথাগুলো বিখ্যাত ব্যক্তিরা ইতিহাস সম্পর্কে এই মন্তব্যগুলো করেছে। তোমরা উত্তরপত্রে যখন ইতিহাস সম্পর্কিত পরিচিত বিষয়গুলো আসবে, তখন এর মধ্যে বিখ্যাত কয়েকজন দু একজনের নাম উল্লেখ করে দিয়ে তার কথাগুলো তুলে দেবে, তাহলে এতে তোমাদের নাম্বারটা বেশি আসবে। হ্যাঁ, তাহলে এবার উপসংহারে কি আসতে পারি? ইতিহাস হচ্ছে মানব সভ্যতার বিবরণের সঙ্গে সম্পর্কিত, মানব সভ্যতার বিবরণের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক ও সত্যনিষ্ঠ বিবরণ, বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক সত্যনিষ্ঠ প্রয়োজন। এবার আমরা ইতিহাস সম্পর্কে যে বিষয়টা আমরা এখানে লিখছি, ইতিহাস লেখা যায়, কত ধরনের ইতিহাস লেখা যায় বা ইতিহাসের উপাদানটা কি? ইতিহাসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আপা কত মিনিট হয় একটু খেয়াল রাখেন, আপা কত মিনিট হয় একটু খেয়াল রাখেন তো। আচ্ছা 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 আচ্ছা, তাহলে ইতিহাস চলো। আচ্ছা, ইতিহাস জানতে হবে যে আমরা ইতিহাস কতভাবে লেখা যায়। তাহলে এই পয়েন্টটা আমরা এখন তাহলে ইতিহাস শেষ করলাম। আমরা এখন জানতে হবে যে ইতিহাস লেখা যায় কয়ভাবে। ইতিহাসকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, একটা তো লিখিত উপাদান আর একটা হলো অলিখিত উপাদান। তো লিখিত উপাদান ও অলিখিত উপাদানের ভিতরে বিষয়বস্তুটা কি আসতে পারে? লিখিত উপাদান হলো সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। কি কি বললাম? এক নম্বর সাহিত্য, তারপরে বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি বিভিন্ন। এরপরে আরেকটি পয়েন্ট আলোচনা করতে পারি যে বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্ম, যেমন বেদের ভিতরে ইতিহাসের বিভিন্ন বিষয় আলোচনা আছে। বেদ কৌটিল্যের অর্থশাস্ত্র ইতিহাসের সেখানে প্রমাণাদি সহ ইতিহাসে লেখা আছে। এরপরে কলহনের রাস তরঙ্গিনী ইতিহাসের বিভিন্ন উপাদান, বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে লেখা আছে, ওখান থেকে উপাদানগুলো আমরা ইতিহাসবিদরা ওখান থেকে সংগ্রহ করছে। মিনহাজুস সিরাজের তবকাত ই নাসিরি ইতিহাস গ্রন্থ, তাহলে কি? মিনহাজুস সিরাজের তবকাত ই নাসিরি, মিনহাজুস সিরাজের তবকাত ই নাসিরি এটা বিখ্যাত ইতিহাস গ্রন্থ। আবুল ফজলের আইনি আকবর বিখ্যাত একটি ইতিহাস গ্রন্থ। তাহলে এই সমস্ত উপাদান, লিখিত উপাদান। তাই লিখিত উপাদানের মাধ্যমে আমরা ইতিহাস সম্পর্কে বিস্তারিত বিবরণ আমরা জানতে পারি। এবার লিখিত উপাদানের মধ্যে আর একটি পয়েন্ট যেটা তোমাদের সামনে উপস্থাপন করতে পারি, সেটা হলো বিদেশি পর্যটকদের বিবরণ। অনেক পর্যটকরা পদব্রজে বিভিন্নভাবে দেশে বিদেশে তারা যে ভ্রমণ করছে, সেই ভ্রমণের যে কাহিনীগুলো তারা লিপিবদ্ধ করেছে, ওই সমস্ত ব্যক্তিদের বা লিপিবদ্ধ ইতিহাস থেকে আমরা কি করতে পারি? ইতিহাস সম্পর্কে জানতে পারি। যেমন 5 থেকে 7 শতকে বাংলা আগত চৈনিক পরিব্রাজক 5 থেকে ইতিহাসবিদরা সেটা নির্ধারণ করছে 5 অথবা 7 শতকে চৈনিক পরিব্রাজক ফাইয়েনসাং এবং ফাইয়েনসাং হিউয়েনসাং ইৎসিং চৈনিক পরিব্রাজক। তিনজনের নাম আমি তোমাদের সামনে উল্লেখ করতেছি, হিউয়েনসাং এবং ইৎসিং এর বর্ণনা। এই বর্ণনা থেকে আমি ইতিহাস আমরা জানতে পারি। একজন বিখ্যাত পরিব্রাজক যিনি আফ্রিকা থেকে আমাদের দেশে আসছিলেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে উনি ভ্রমণ করেছেন, তার নাম হল ইবনে বতুতা। ইবনে বতুতা সম্পর্কে তার লেখাতেও বিভিন্ন অঞ্চলের সম্পর্কে বিবরণ পাওয়া গেছে। এ সমস্ত তৎকালীন সমাজ অর্থনীতি তার বর্ণনার যে সমস্ত কথাগুলো আসছে, যে তৎকালীন অর্থনীতি, রাজনীতি, ধর্ম, আচার ইত্যাদি সম্পর্কে তথ্য জানা যায় বা আমরা জানতে পেরেছি। এবার যে বিষয়গুলো তোমার সামনে অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান, তো অলিখিত প্রত্নতত্ত্ব উপাদানগুলো কি? অর্থাৎ অলিখিত প্রত্নতত্ত্ব উপাদান হলো যে সমস্ত বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই। এগুলো অলিখিত, অর্থাৎ ব্যক্তি, স্থান, বস্তু বা বিভিন্ন উপাদান বা প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো আছে, সেই নিদর্শনগুলো থেকেই আমরা কি করতে পারি? ইতিহাসের অলিখিত উপাদান আমরা পড়তে পারি। তো প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহগুলোটা কি, এই বিষয়ে একটু খেয়াল করো যে
প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ কি? মূলত প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ মূলত অলিখিত উপাদান ভুক্ত, যেমন মুদ্রা, এটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তার শিলালিপি, এটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। স্তম্ভলিপি, লিপি, তারপর তাম্রলিপি ইত্যাদি, ইমারত ইত্যাদি, এগুলো হলো অলিখিত উপাদান। তো এই সমস্ত অলিখিত উপাদান থেকে আমরা ইতিহাস সম্পর্কে আমরা কী করতে পারি, জানতে পারি। এবার তোমাদের সামনে যে উপস্থাপনা করতে চাচ্ছি সেটা হলো ইতিহাসের উপাদান আমরা শেষ করলাম। সেটা হলো ইতিহাসের পাঠের প্রয়োজনীয়তা বা কি, ইতিহাস পাঠের প্রয়োজন। অর্থাৎ তোমাদের সামনে যখন প্রথম আমি যে উপস্থাপনাটা করেছিলাম, সেই উপস্থাপনাটা ছিল যে ইতিহাস আমরা কেন পড়ি বা ইতিহাস কেন আমাদের পড়তে হবে বা ইতিহাসের পাঠের প্রয়োজনীয়তা রইবে কি। ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা আমরা একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝতে পারি যে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা কেন প্রয়োজন। ইতিহাস সমাজের সভ্যতা বিবর্তনের সত্য নির্ভর বিবরণ হচ্ছে ইতিহাস। ইতিহাসটা কী দেয়? সমাজ ও সভ্যতার বিবর্তনের সত্য নির্ভর বিবরণ হচ্ছে ইতিহাস। তাহলে সমাজ এবং সভ্যতা, এর মানুষ নেই, সমাজের সভ্যতা আছে, সমাজের বিবর্তন আছে, এইগুলো নিয়ে কী করে ইতিহাস আলোচনা করে, পর্যালোচনা করে, ওর থেকে আমরা কী করতে পারি, সে জ্ঞান করতে পারি। ইতিহাসের জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে। অর্থাৎ ইতিহাস পাঠ করলে আমরা কি করতে পারি, জ্ঞান এবং আত্মমর্যাদা বৃদ্ধি হবে। কিভাবে? যে অতীতের যে শিক্ষাটা, এই শিক্ষাটা আমরা বর্তমানে এটা প্রয়োগ করতে পারি। ওই শিক্ষা থেকে, ওই ভুলটা থেকে আমরা নিতে পারি। অতীতের যে সমস্ত বিষয়গুলো সত্য অনুদর্শন ছিল, যেগুলো তার সভ্যতা বিকাশ লাভ করছে, বর্তমানের সাথে তুলনা করে সেই সভ্যতা আমরা কি করতে পারি, বর্তমানে আমরা সেই সভ্যতা থেকে প্রয়োগ বা বাস্তবায়ন করতে পারি। আচ্ছা, এবং এতে কি হয়, আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি হবে। দ্বিতীয় যে বিষয়টা ইতিহাসে আমরা পাঠ করি, এই কারণ এই প্রয়োজনে সচেতনতা বৃদ্ধি করে। ইতিহাস পাঠ করলে আমরা সচেতন হতে পারি। কারণ হলো ইতিহাস থেকে আমরা যে অর্থাৎ ইতিহাসের সমৃদ্ধ থাকে, ইতিহাসের জ্ঞান থেকে জ্ঞান নিয়ে আমরা বর্তমানকে সাজাতে পারি। এবং এতে আমাদের কি হয়, যে সচেতনতা আসে, সেই সচেতনতা জ্ঞানের দক্ষতা, অর্থাৎ আমাদের যে চেতনাবোধ ইত্যাদি ইত্যাদি আমাদের কি হয়, আমাদের বৃদ্ধি পাবে। ইতিহাসের জ্ঞান মানুষকে সচেতন করে তোলে। বিভিন্ন মানব গোষ্ঠী উত্থান পতন এবং সভ্যতার বিকাশে ও পতনের কারণগুলো জানতে পারলে মানুষ কী হবে, ভালো মন্দের পার্থক্যটা সহজেই আমরা করতে পারবো। অর্থাৎ অতীতের তারপর বর্তমানের এইগুলোকে সামনাসামনি এনে বিশ্লেষণ করে বর্ণনা করে কি করতে পারি, ভবিষ্যৎটাকে আমরা কি করতে পারি, সাজাতে পারি। অর্থাৎ ভবিষ্যৎ এবং বর্তমানকে পার্থক্য সৃষ্টি করে ইতিহাসকে আমরা এইভাবে আগায় নিতে পারি। দেশে দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়। ইতিহাস থেকে যে শিক্ষা নেওয়া, যে সমস্ত ঘটনাবলী অতীতে ঘটে গেছে, মানব সভ্যতার বিকাশে, মানব সভ্যতার উন্নতিতে, এমনকি মানব সভ্যতার ধ্বংসত্ব থেকেও যে সমস্ত গিলো আছে, সেই শিক্ষা আমরা নিতে পারি ইতিহাসের দৃষ্টান্ত এগুলো দিতে। ইতিহাস পাঠের গুরুত্ব অপরিসীম। মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলীর দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে। তাহলে ইতিহাস পাঠের ফলে মানুষের পক্ষে নিজের ও নিজের সম্পর্কে মঙ্গল অমঙ্গলের পূর্বাভাস পাওয়া যায়। তাহলে যে কয়েকটা বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম, যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, যুদ্ধ হয়েছে 9 মাস যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি 16 ডিসেম্বর। এই যে বিষয়টা, এই বিষয় সম্পর্কে আমরা আজকে ধারণা নিলাম। ইতিহাসের প্রকারভেদ সম্পর্কে আমরা ধারণা নিলাম। ইতিহাস কি এ সম্পর্কে আমরা ধারণা নিলাম। ইতিহাসের পাঠ, সে প্রয়োজনীয়তা কি এ সম্পর্কে আমরা কি ধারণা নিলাম। আগামী ক্লাসে আমরা ইতিহাসের যে সভ্যতা, ইতিহাসের যে অতীতের সভ্যতাগুলো, এই সভ্যতাগুলো মিশরের সভ্যতা, সিন্ধু সভ্যতা, এই সভ্যতাগুলো আমরা কী করতে পারবো, ওই সভ্যতাগুলো সম্পর্কে আলোচনা পাঠ করবো। তোমার বাসায় এসে সেই সভ্যতাগুলো সম্পর্কে একটু আলোচনা শেষ করবো। আচ্ছা, শেষ করতে